ডক্টর নিশ্চয়ই। বক্সি, আপনি এই জায়গা থেকে আপনি মিউট রয়েছেন, আপনি প্লিজ আনমিউট করুন। কি বলবেন আপনি এই যে প্রাইমারি একদম প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা থেকে শুরু করে সকল নলচে বদলানোর কথা, এরকম উদাহরণ তো বিশ্বের বিভিন্ন জায়গায় আছে। সেখানকার চিকিৎসা ব্যবস্থা, অনেকেই মনে করেন যে ভারতের এত সংখ্যক মানুষ সবার কাছে কিভাবে পৌঁছানো, এটা একটা খুব কষ্টকর। আমরা যদিও রাজ্যের চিকিৎসা ব্যবস্থা নিয়ে আজ আলোচনা করছি, রাজ্যের ক্ষেত্রেও সেরকম মানুষের তুলনায় চিকিৎসা ব্যবস্থা অপ্রতুল। সেটাকে কিভাবে মানুষের কাছে নিয়ে যাওয়া যায়? আমাদের একটা সৌভাগ্য হয়েছিল 1978 সালে ডক্টর বিজয় বসুর সাথে চীনে যাওয়ার। 3 মাস আমরা ওখানে ছিলাম আকুপাংচারের উচ্চশিক্ষার্থে। তা আমরা চীনের প্রায় 2/3 আমাদের ঘুরে দেখার সুযোগ হয়েছিল, কারণ আমরা ছিলাম চীন সরকারের অতিথি ডক্টর বসুর সৌজন্যে। তা আমাদের শহর গ্রাম বহু রকম জায়গাতেই ঘুরতে হয়েছিল। তার উপর একটা বইও আছে চন্দনার লেখা, জানেনও বোধ হয়, ডক্টর চন্দনা মিত্র, সেও আমাদের মেডিকেল কলেজের গ্র্যাজুয়েট। আমরা চীনে একটা প্রত্যন্ত গ্রামের একটা ওদের কমিউন সেগুলো সব ছিল, সেখানে আমাদের পৌঁছতে একটু দেরি হয়েছিল, গাড়ি টাড়ি একটু অসুবিধা হয়েছিল কোনো কারণে। বিকেল হয়ে গেছিল, প্রায় সন্ধ্যের কাছাকাছি, তখন অন্ধকার হয়নি। আমাদের কথা ছিল ওখানে একটা ওই হেলথ সেন্টার, আমরা গ্রামীণ হেলথ সেন্টারে দেখবো আর। তো আমরা গেলাম, আমাদের তখন তো বোধহয় সব বন্ধ হয়ে যাবে, এখন তো এই বিকেলের 4টে-5টার সময় কে থাকবে। আমরা আশ্চর্য হলাম যে পুরো হেলথ সেন্টার চলছে। তা আমরা বললাম যে আপনারা এই সময়ও চলছে আপনাদের এখানে? বলে আমাদের এখানে নিয়ম হচ্ছে কৃষকরা, কারণ চারপাশে সবাই কৃষক, ওখানে অন্য কোনো শ্রেণী নেই, কৃষকরাই সব থাকে চারপাশে, কারণ ওটা চারপাশে হচ্ছে সমস্ত ওদের কৃষিযোগ্য সব জমি, তাদেরই বসবাস, তাদের জন্য হেলথ সেন্টারটা। বলছে আমাদের এখানে নিয়ম হচ্ছে যখন মানুষের সুযোগ হবে তখন আমাদের কাছে আসবে, আমাদের সুযোগ অনুযায়ী তাদের আসতে হবে। আমাদের আজও প্রায় 48 বছর হয়ে গেল এই কথাটা আমার কানে এখনো বাজছে, যে একটা দেশের স্বাস্থ্য ব্যবস্থা কি করে দাঁড়াতে পারে, সেখানকার ওই প্রত্যন্ত গ্রামের স্বাস্থ্যকর্মীরা বলছেন যে আমাদের এটাই নিয়ম, আমরা এখানে সারাদিনই পালা করে থাকি, এবং আমাদের কাছে কোনোদিন যাতে কৃষক ফিরে না যান, কারণ তারাই তো আমাদের খাওয়াচ্ছেন। এই ভাবনাটা আমি বলছি, মনে হতে পারে এটা একটা কি অদ্ভুত ধরনের রূপকথার কাহিনীর মতো, তা নয়। আমাদের পাশের দেশের যে এত উন্নতির কথা বলি, এগুলোর পেছনে, এই উন্নতির পেছনে এগুলো কাজ করে থাকে। আমাদের একটা নিজেদের জীবনের প্রায় 70 দশকের কথা, যেখান থেকে আমরা প্রথম 3rd ইয়ারে ভর্তি হয়েছিলাম, তখন আমরা তো আধুনিক চিকিৎসার মধ্যেই শিখতে শুরু করেছিলাম। সেখানে হঠাৎ করে আমাদের খুব সামাজিক কাজকর্মের মধ্যে যুক্ত আমরা ছাত্র অবস্থায় হয়ে গেছিলাম, সেটা আমাদের সেই সময়কার সৌভাগ্য। তখন একটা জিনিস লক্ষ্য করতাম যে আউটডোরে ওই রকম আজকের যেরকম ভিড় খুব কম বেশি সেরকমই ভিড় থাকতো আর। সে আজ থেকে প্রায় 50 বছর আগেকার কথা। সেই ভিড়ের সময়তে আমরা দেখেছি যে তারা সব গ্রাম থেকে এসে যেরকম লাইন দেয় সেরকম লাইন দিচ্ছে। তখন আমাদের এখানে আমাদের ডক্টর জয়ন্ত ভট্টাচার্য চলে গেছেন, যেটা অনেকে জানেন। সেই সময়তে আজকের মতো অ্যান্টিবায়োটিক ওইভাবে ব্যবহারগুলো খুবই কম ছিল। তখন সালফার ডায়াজিন বলে আর সালফা গোয়ানিডিন বলে, জ্বর জাতীয় সর্দি কাশি হলে সালফা ডায়াজিন, আর পেটের কোনো গোলমাল হলে সালফা গোয়ানিডিন। তো এইটা দেওয়া হতো, এটাই বেশিরভাগ জনকে, আর একটা মিক্সচার দেওয়া হতো জ্বরের জন্য। এই হচ্ছে সবার মোটামুটি সাধারণভাবে ওষুধ। আমাদের একটা কি যেন এসব বুদ্ধি আমাদের মাথার মধ্যে হয়তো আছে, দেখি তো এগুলো যেন কত খরচ হয়, কিরকম দাম এগুলোর বাজারে যাবে। তা আমরা হিসেব করে দেওয়া, একটা রুগীকে যা ওষুধ দেওয়া হচ্ছে 3-4 দিনের তো ওষুধ দেওয়া হতো, খুব বেশি হলে তাকে 8 থেকে 10 টাকার ভিতরেই তাকে ওষুধটা দেওয়া হতো, এই টাকার। তা আমরা একজন যাদেরকে রুগীদের এসছে তাই জিজ্ঞেস করেছিলাম, তোমরা ভাই কোথা থেকে এসছো? বলে গ্রাম থেকে এসছি। তো তুমি যে অত দূর থেকে এলে, তোমার রোজ কত? আমার রোজ, তখনকার রোজ ছিল 20 থেকে 25 টাকা। আসতে ট্রেনে আরো অন্তত তখন 4-5 টাকা ভাড়া ছিল, সব নিয়ে কিছু খাবার নিয়ে তার 30 থেকে 40 টাকা খরচ, আর তিনি ওষুধ পাচ্ছেন 8 টাকার। তা আমরা তখন বললাম যে তোমায় এভাবে কি করে পোষাবে, তোমারটা রোজ চলে গেল, তুমি এই যে ওষুধটা পেলে সেই ওষুধ দিয়ে তোমার কি রোগ সব ঠিক হয়ে যাবে? বলে কি করবো বাবু বলুন। তখন আমাদের কাছে একটা ভাবনা আসে, যে ভাবনাটা এখন নতুন করে ভাবা উচিত, পৃথিবীর সব দেশে একটা ইন্টিগ্রেটেড কনসেপশন আসা উচিত, যেখানে আমি তাদের কাছেই পৌঁছে দিতে পারবো। ওই চিকিৎসার বহু জিনিস মানুষকে আসতে হয় না, সেগুলো ঘরের প্রান্তে পৌঁছে দেওয়া যায়।
সেই প্রান্তে পৌঁছানোর জন্য আমাদের বিপুল পরিমাণে আয়ুষ বাহিনী আছে, সেই বাহিনীকে কতটুকু কাজে লাগাই আমি, এবং তাদের যে কাজকর্মগুলো আমরা দিই সেগুলো সব বিবিধ কাজে আমরা লাগিয়ে, তাদেরকে সঠিকভাবে আমরা কাজে লাগাই না। তাদের যে জ্ঞান আছে সেই জ্ঞান দিয়ে তারা অনেক কিছু, এই যে যাদেরকে সবাইকে যে এসে আমাদের অ্যালোপ্যাথি ওষুধ খেতে হবে এবং তাদের অ্যালোপ্যাথি চিকিৎসাই করতে হবে, এটা কে কথা বলেছে? এরকম চিকিৎসা কি একমাত্র অ্যালোপ্যাথি চিকিৎসা হয়? সব কটা চিকিৎসার একটা বিপুল পরিমাণে তার কাজ রয়েছে। আমাদের এখানে একটা শিক্ষা দেওয়া হয়, এখন পশ্চিমবঙ্গ সরকারের একটা যোগ কাউন্সিল আছে, তাদের থেকে একটা ট্রেনিং দেওয়া হয় ক্লাস 10 পাস করা ছেলে মেয়েদের। তা আমাদের হঠাৎ করে এসে বেশ কয়েক বছর পরে দেখি কেউ কেউ এসে ঢপঝুপ করে প্রণাম করে। কেন প্রণাম করছো কেন? না, আপনারা যে শিক্ষা দিয়েছেন এই কাউন্সিল থেকে আমি রেজিস্ট্রেশন পেয়েছি, আমি গিয়ে এখন একটা কাজ পেয়েছি। গ্রামের বউ, মেদিনীপুরের একদম ভিতরের গ্রামের বউ বাচ্চা নিয়ে আসতো। কিরকম না, হেলথ সেন্টারে যে সমস্ত ব্যায়ামগুলো করতে হয়, ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে ওখানে, ওই এদেরকে তারা ওখানকার চিকিৎসকরা সব তাদের পরীক্ষা করেন যে তুমি ঠিক মতো আসন জানো কিনা, ঠিকঠাক ভাবে করো কিনা, তুমি হাড়গোড় বোঝো কিনা, সব পরীক্ষা করে নেয়। দিয়ে তারা করে, তারা একটা আংশিক সময়ের কর্মী, কিন্তু তার যে মুখে যে একটা আনন্দ আমি দেখেছি সেটা আমি ভাবতে পারবেন না, যে আমি একটা কাজ পেয়েছি, একটা আংশিক সময়ের কাজ হলো আমি একটা কাজ করছি। এবং সেখানে ওই যে ব্যথার রুগীদের আপনি কি করবেন? আপনি কিছু ব্যথার জন্য বড়ি খাওয়াবেন, এর বেশি তো কিছু করতে পারবেন না। এই বড়িগুলো নেই, তাহলে আপনি এই যে এদেরকে যে সামান্য একটু অর্থ দিচ্ছেন, তাতে তারা এই সার্ভিসটা দিতে পারছে। এরকম আমাদের রঘুবংশের চিকিৎসা ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা নেওয়া যেতে পারে। এরকম বহু চিকিৎসা আছে, আয়ুষের যেসব বিভিন্ন শাখাগুলো আছে, তাদের যদি আমরা নিয়ে একটা ইন্টিগ্রেটেড সেকশন করি, ইন্টিগ্রেটেড এই চিকিৎসার একটা, পশ্চিমবাংলাতে আমরা যেমন 2008-এ একটা ন্যাশনাল সার্ভেতে গিয়েছিলাম, তখন ইন্টিগ্রেটেড এই কাজগুলোকে আমরা দেখেছি। বিভিন্ন জায়গাতে হসপিটালে আছে, কোনো জায়গায় হোমিওপ্যাথি, কোনো জায়গায় আয়ুর্বেদা, কিন্তু ভীষণই তো তারা অবহেলিত। এই যে ডক্টর ভট্টাচার্য যেটা বললেন, এটা সবটাই তো ওষুধ কেন্দ্রিক, এবং সেটা অ্যালোপ্যাথি ওষুধ কেন্দ্রিক। আমাদের ভাবনাটাকে একটা ছড়ানো দরকার, সমন্বিত হওয়া দরকার। পৃথিবী আজকে সমন্বয়ের পথে হাঁটছে, যে কি করে সামনে 21শে জুন আসছে, সেটা পৃথিবী জুড়ে আমরা যোগ দিবস পালন করব। তাহলে যোগ দিবসকে একদিন পালন করব? এই যোগ দিবসও যদি আমরা মানুষের কাছে কিছু কিছু ছোট ছোট ভাবে নিয়ে যেতে পারি, সেখানে দেখবেন তার অসুখ হওয়ার প্রবণতাও কমবে, এই আশা দিদিদের চাপটাও কমবে। এমনকি তারা প্রসূতিদের ওপরও এই সমস্ত আসন প্রাণায়াম এগুলো যদি তারা কিছু শেখান, তাদের স্বাভাবিক ডেলিভারি হতে পারবে, তাদের কষ্টগুলোও কমে যাবে। এগুলো প্রমাণিত, এগুলো আমি কিছু এমনি আমার মন গড়া হলো সেগুলো বললাম তা নয়, প্রচুর গবেষণা হয়েছে। আমাদের আজকে এক সকালবেলা আমি একজন রুগীকে দেখলাম, তিনি একজন অবসরপ্রাপ্ত ব্যাংকের, সেই রুগী এসে বলছেন যে আমার তো পায়ে একটুখানি চিকনগুনিয়া হয়েছিল, ব্যথা হয়েছে, তা চিকিৎসা কিছু তো এদিক ওদিক করেও কিছু হয়নি, তা আমরা চিকিৎসা দিলাম, তিনি উপকার পেলেন। হঠাৎ করে বললাম যে আপনার দেখি জিভটা একটু দেখান তো। জিভ দেখার সঙ্গে সঙ্গে আমি তাকে জিজ্ঞেস করবো আপনার কি ব্লাড প্রেশার আছে? আমি কিন্তু আগে দেখিনি যে ওনার ব্লাড প্রেশার আছে কি নেই, সেটা আমার কাছে শীটটা পরে এসেছে, পরে দেখলাম তো লেখা আছে। উনি বললেন হ্যাঁ, কি করে আপনি বুঝলেন? আর আপনার জিভে দেখাচ্ছে যে আপনার প্রেশার আছে কি নেই। বলে এ তো অদ্ভুত ব্যাপার, কোনোদিন তো কোনো ডাক্তার আমাদেরকে বলেননি এরকম। এটা একটা বিজ্ঞান। এরপর ভারত সরকারের 4টে গবেষণামূলক প্রকল্প আমরা শেষ করেছি, এবং সেখানে আজকে গোটা পৃথিবীতে জীব দেখা, নারী দেখা, এর উপরে বিরাট একটা শাস্ত্র কাজ হচ্ছে। তাহলে আমাদের আশা দিদিদেরও আমরা কিছু কিছু জিনিস শেখাতে পারি, তো তারা তো এটা দেখে বুঝতে পারবেন। এই যে কখন হেলথ সেন্টারে যাব, তাতে ডাক্তার দাদা দিদিমণি থাকবেন কি থাকবেন না, ওষুধ আসবে কি আসবে না, তার আগেও কিছু না কিছু কাজ তো তারা করতে পারবেন, তাদেরকে আমরা শেখাতে পারি। সব একদিনে সমাধান হবে না, আমরাও কিছু করলাম, যেটা অন্যান্য যত প্রকার আছে সেগুলোকে আমরা করি। আমরা সেদিনও বেরম ধরনের মানুষ বিপদে পড়ে গেছে, প্রায় অজ্ঞান হয়ে পড়েছে, কিছুই কোনো ওষুধ করার চিকিৎসা নেই, আমি হাতের দুটো পয়েন্টকে টিপলাম, তিনি সে চাঙ্গা হয়ে উঠবে। এরকম ধরনের ঘটনাগুলো ঐশ্বর্য ম্যাজিক নয়। সবসময় আপনি ওষুধের ইনজেকশন আর বাক্স নিয়ে সব ঘুরে বেড়াবেন, সেটাও সম্ভব নয়। আপনার কিছু উপস্থিত জ্ঞান থাকতে হবে, আপনার কিছু শিক্ষা থাকতে হবে, আপনি কিছু সহজভাবে মানুষকে দিতে পারবেন। আমি এই জন্যই কথাটা বলছি যে বিপুল পরিমাণ সমস্যা, এটা তো গুরুত্বপূর্ণ। ডক্টর জয়ন্ত ভট্টাচার্য যেটা বলেছেন যে প্রাইমারি হেলথ সেন্টারকে গুরুত্ব দাও, কিন্তু প্রাইমারি হেলথ সেন্টার খালি ওষুধ যতক্ষণ সাপ্লাই আসবে কি আসবে না, আবার ওষুধ নিয়েও সমস্যা, সেই ওষুধগুলো সঠিক কিনা তাই নিয়ে আবার গোলযোগ করতে পারে, কত রকমের সমস্যা আছে।
এবার সেই ওষুধগুলো সাইড এফেক্ট কি হবে সেটা কে দেখবে? আজকে তো একটা ওষুধ থেকে শুরু করে 5টা ওষুধ লোককে খেতে হয়। তাহলে এটাকে কি আমি ধরেই নেবো ভবিতব্য যে আমার অসুখ হলে আমি ওষুধ খেতে হবে? আমি বলছি এটা সঠিক কথা নয়। পৃথিবী জুড়ে আজকে WHO যে আমাদের গাইডলাইন শিখিয়েছেন, তাতে তারা বারবারই বলছেন যে বিষয়গুলো ক্ষেত্রে একটা হোলিস্টিক হেলথকে ভাবো, সার্বিক দিক থেকে ভাবো, শারীরিক, মানসিক, স্পিরিচুয়াল, এবং এমনকি তারা এই চারপাশের পরিবেশগত সুস্থতাও তারা ভাবছে। এই সব কটাকেই আমাদেরকে শিক্ষিত করে তোলার চেষ্টা করা উচিত। এই কাজ সরকার খালি করে দেবেন না, সরকার খালি এটাকে উপযুক্ত পরিবেশ তৈরি করে দেবেন। সরকার এটাকে আমাদের বলবেন কি যে আপনারা এটাকে ঠিক মতো ভাবে আপনারা করুন, আমরা যত রকম সাপোর্ট, আমাদের গবেষণামূলক প্রকল্পে তো কেন্দ্রীয় সরকারই সাপোর্ট দিয়েছে, বিভিন্ন রকমের বিষয়গুলোর ক্ষেত্রে তারা তো এটা দিয়েছেন, আমাদের তারা বিভিন্ন এজেন্সি সাপোর্ট দিয়েছেন। তার জন্যই তো এই জ্ঞানের থেকে আমি কথাটা বলতে পারছি, এবং সেটা পশ্চিমবাংলায় প্রয়োগ করছি, আমাদের সাধারণ রোগীদের আমরা প্রয়োগ করছি। বিভিন্ন জায়গাতে গিয়ে ক্যাম্প যখন করি তখন আমরা দেখে বলতে পারি যে আপনার কি কি সম্ভাব্য সমস্যা আছে। সবগুলো কি টেস্ট করার জন্য পাঠাতে হবে? হাজার হাজার টাকা খরচ। আর এই যে বিপুল পরিমাণে যে আজকে যে হচ্ছে যে সমস্যাটা, খালি তো ওষুধ বলে নয়, আপনার চিকিৎসার যে সমস্ত ধরনের পদ্ধতিগুলো রোগ নির্ধারণের বিপুল খরচা সাপেক্ষ। আপনি ইচ্ছে করলে এটাও জেনে রাখা দরকার যে যখন এক্সরে করলাম যে পড়িয়ে গেলাম তা নয়, এক্সরে করারও প্রত্যেকটা এক্সরের একটা সাইড এফেক্ট রয়েছে। প্রতিটা জিনিসেরই আপনার কিন্তু ঠিক মতো চেক হচ্ছে কিনা, সেটা স্ট্যান্ডার্ড হচ্ছে কিনা দেখতে হবে। আপনি যে মানুষ খেতে পাচ্ছে কিনা, ঠিক মতো খেলো না সেটা পরীক্ষা করার ওষুধ খেলো, তখন তার কি অবস্থাটা দাঁড়াবে, এটা কেউ ভাবছে না। অর্থাৎ লোকটাকে, যেটা জয়ন্ত বললো, যে মানুষের যে শারীরিক স্বাস্থ্য, এই স্বাস্থ্যটাকে যদি আমি ভাবতে না পারি, তাহলে পরে কি হবে, আপনি ওই যে কোন চিকিৎসা করবেন, কি দিয়ে করবেন, কতটুকু করবেন, এই সব জিনিসটাকে তার উপর দাঁড়িয়ে সেইটাকে ধরে সিদ্ধান্ত নিতে হবে। আমি মনে করি আশা কর্মীরা এটা সবচেয়ে বেশি বোঝে, ডাক্তাররা অথচ ব্যাপারটা কি, আপনি দেখুন খালি, এটা খুব কঠোর সত্য। চিকিৎসকদের একটা বিরাট ডিগ্রি আছে বলে, কিন্তু ওই যে বললাম বেশ কিছু জন আছে, সবাই নয়, 2 দিন কাজ করে দিয়ে তারা কিন্তু যে বেতন যাচ্ছে, আর সেখানে আজকে হয়তো 15টা আশা করে দিয়ে বেতনে কাজ পেয়েছে। এত বৈষম্য কেন? কেন হবে এটা? তারা হচ্ছেন পিরামিডের ওপরে বসে আছেন, কিন্তু তারা তো সর্বশক্তিমান ভগবানের মতো নয় যে তারা সবকিছু দিয়ে জানেন। পারেন কি তারা সব পরিবর্তন করতে? পরিবর্তন করতে গেলে তো আশা দিদিদের দরকার। ওই হেলথ সেন্টারে আমরা যখন গেছিলাম সার্ভে করতে, আমাদের বললেন ডাক্তারবাবু আপনারা মাঝে মাঝে আসবেন না। কেন? আমরা তো এসছি একটা সার্ভে করতে, একটা ন্যাশনাল লেভেলের সার্ভে হচ্ছে আয়ুষদের জন্য। আপনারা এসছেন বলে আজকে 10টার সময় ডাক্তারবাবু এসেছেন। অন্যদিন সপ্তাহে 2 দিন আসেন, এসেই বলেন আমাকে 1 ঘন্টার মধ্যে গাড়ি ধরতে হবে, আমার গাড়ি চলে যাবে। আসাই বা কেন, যাওয়াই বা কেন? এগুলো খুব কষ্টকর লাগে। আমাদের বলছে আপনারা আজকের কাগজে, ডক্টর বক্সি, আজকের কাগজে একটা খুব দুঃখজনক একটা খবর রয়েছে, সেখানে জলাতঙ্কের ভ্যাকসিন নেওয়ার পরও একজন মারা গেছেন, এবং বিশেষজ্ঞরা বলছেন যে এই যে ভ্যাকসিন দেওয়ার নিয়মেই হয়তো কিছু গন্ডগোল হয়েছে, বা কুকুরে কামড়ানোর পরপরই যেভাবে ক্ষারযুক্ত সাবান দিয়ে ধুয়ে ফেলা উচিত সেই ক্ষতস্থান, সেগুলো হয়নি। এই প্রাথমিক বিষয়গুলো জানা, এগুলো 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 শিক্ষা দেওয়া, এগুলো কিন্তু একটা জিনিসকে খেয়াল রাখবেন, এই যে আমরা কিছু দিয়ে আমাদের আশা দিয়ে তো কিছু কিছু জানবেনই, আমরা স্কুলের ছাত্রছাত্রীদের কেন কাজে লাগাই না? তাদের জ্ঞান তো অসাধারণ। আমার নাতি এখন মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি হয়েছে, সে প্রতিদিনে কি শিখছে, এই জাস্ট 2-3 মাস ক্লাস করছে, আমি তো হা হয়ে গেছি। আমি আমার স্ত্রী দুজনেই মেডিকেল কলেজের ডাক্তার, কি কি তোদের শেখানো হচ্ছে, আমরা তো 3rd ইয়ারে গিয়ে শিখেছি এগুলো। সে 200 জন ছাত্রছাত্রীদের নিয়ে তারা এত সিরিয়াসলি শেখাচ্ছেন, মডেল দিয়ে একবারে ওয়ার্কশপ করে, সেটাগুলো মানে বহু দূরে তারা যেতে পারে। কিন্তু মুশকিল হচ্ছে এটা যে তারা কি সেই মানুষের মধ্যে সেইভাবে গভীরভাবে যেতে পারবেন, সেই মোটিভেশনটা আনবে কে? এটা কিন্তু সমাজ, আজকে যারা সব সমাজ চালান, তাদের সমস্ত মানুষদের কিন্তু এই মোটিভেশনটা আনতে হবে। সেটা যদি এমন হয় তোরা এটা ভালো করে শেখ, যাতে করে বড় বড় জায়গাগুলোতে গিয়ে একটা বিরাট বেতনের কাজ শুরু করবে, এইটাকে কিন্তু ভাবা দরকার আছে। এটা ভাবানো প্রতিটা পরিবারকে এবং অভিভাবকদেরও বোঝা উচিত যে আপনারা যে সুযোগটা পেলেন আজকে, এই যে গতবারে নিটে আমার নাতি চান পেলো, এবারে হলে আর সে বসে থাকতো কান্নাকাটি, কত দূর এটা কেমন একটা লটারির টিকিট পাওয়ার মতো হয়ে গেছে, যে কোনবারে ঠিক হবে কোনবারে হবে। এইটা খুব দুঃখজনক লাগে এদের যখন আমরা এটাকে দেখি।
তো এইগুলোকে, এই স্ট্রেস গুলোকেও আপনাকে আবার দূর করার জন্য শিখতে হবে, মানে এটা খালি আলোচনা করে লাভ হবে না। এখানে আরো এবং কয়েকটা যেবার পরীক্ষা বাতিল হলো সেবার তো স্টুডেন্ট কান্নাকাটি করলো, কিন্তু যেবার ধরা পড়লো না ব্যাপারটা, হয়তো সিট ফাঁক করে বেরিয়ে গেল, তার কি ফল খেসারত দিতে হবে মানুষকে। আমি একটা ছোট উদাহরণ একটা দিই। আজ নিয়মিতভাবেই এই স্টোরি আসছে। 1.34 crore, মানে 1,34,00,000 পরীক্ষার্থী আমাদের প্রতিবেশী দেশে, ওদের একটাই মাত্র উচ্চশিক্ষার্থীর জন্য সারা নেশন জুড়ে, চীন দেশে কথা বলছি, একটাই পরীক্ষা হয়, একটাই পরীক্ষা সব কিছুতে। এই জন্য আপনি স্কুল পেরিয়ে কলেজ লাইফের কোন জায়গায় যাবেন সেটা পরে স্থির হবে, কিন্তু একটা পরীক্ষার মাধ্যমে আপনি ওই উচ্চশিক্ষায় যাবেন নাকি আপনি বৃত্তিমূলক শিক্ষায় থাকবেন। কেউ বেকার হয়ে যায় না, বৃত্তিমূলক শিক্ষা তার জন্য থাকে। এইটার পরীক্ষার জন্য যে কি অভূতপূর্ব ব্যবস্থা, আমি ভাবছি যে এটা কোন দেশে কিভাবে সম্ভব। এটা তাদের জন্য সম্পূর্ণ যে শহরে করা হবে সেই শহরের সব কনস্ট্রাকশন কাজ বন্ধ, সমস্ত জনের গাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে, সেখানে এমার্জেন্সি ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে। তাদেরকে স্টেশন বা এয়ারপোর্ট থেকে তাদেরকে আলাদা করে সরকারি গাড়ি করে এক্সামিনেশন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। 2-3 দিন ধরে পরীক্ষা হয়, এবং সমস্ত শিক্ষকদের যারা তৈরি করেছে প্রশ্ন, তারা সব আর্মি এর মধ্যে থাকেন পুরোপুরি। তাদেরকে আজ কোনো সম্পর্ক থাকে না, কোনো গ্যাজেটস, কারো কাছে কোনো যন্ত্রপাতি কিচ্ছু থাকবে না। তাই সেই যে একটা করা হলো সেখানে, সেইটা করার মধ্যে থেকে আজ পর্যন্ত তাকে কাউ কাউ বলে এই পরীক্ষার নামটা। তো সেই পরীক্ষার কোনো আজ পর্যন্ত কোনো প্রশ্ন, কোনো সমালোচনা কোনো জায়গা থেকে উঠেছে। এই যে বলা হচ্ছে যে একটা নেশন এগিয়ে যাচ্ছে, আমাদের 2 বছর পরে স্বাধীন হলো, তারা কি করে এই ছাত্রদের ভবিষ্যৎ নিশ্চিত করলো, তাদের জন্য কেন করতে পারলো, আর আমরা কেন ছাত্রদের এই আজ জায়গায় ঠেলে দিচ্ছি, এটা খুব গভীরভাবে ভাবা উচিত আমাদের। যে আমরা এইভাবে একটা অনিশ্চিত জায়গার মধ্যে কি করে আমাদের ছাত্র সমাজকে, আমাদের সন্তান দ্বারা, তো সেই তাদেরকে আমরা ঠেলবো, এটা খুব কষ্টের ব্যাপার। এটা প্রত্যেকে মিলে ভাবা উচিত। আরো 2-একটা জিনিসকে আমাদের মনে হয়েছে, যেটা হচ্ছে যে এই যে আমরা দেখেছি কতগুলো জিনিসকে, যে পারস্পরিক সম্পর্কগুলোকে কিন্তু আরো তৈরি করা ভালো, এটা দরকার। মানে আমরা তো শেষ পর্যন্ত রুগী তো আমার কাছে সব, দিদি তো মনে করেন, জানেন তো, যে রুগী যদি ভালো না হয়, রুগী যদি উপকার না পায়, এর থেকে তো আর দুঃখ আর কি হতে পারে। তো স্বভাবতই তার জন্য আমাকে একটু যদি ছোটও হতে হয়, আমাকে যদি আপোষও করতে হয় যে না ঠিক আছে, আপনি যা বলছেন আমি মেনে নিচ্ছি, বলুন রুগীর জন্য ভালোর জন্য কি করবে। এগুলোকে আমাদের পরস্পরের কাছে শেখা। এবং অনেক ভারতবর্ষের সিস্টেম আছে, ইন্টিগ্রেটেড সিস্টেম কথা বললাম, আয়ুষ সিস্টেমকে আপনি শ্রদ্ধা করুন। ওষুধের চিকিৎসা, আধুনিক চিকিৎসার, এই যে ওষুধ দিয়ে চিকিৎসাটাই পৃথিবীর একমাত্র চিকিৎসা নয়। পৃথিবীতে আজকে এতগুলো চিকিৎসা পদ্ধতি এসেছে কেন, এগুলো কেন টিকে আছে, এবং সেগুলোর গুণাগুণগুলোকে আপনি বিচার করুন, তাকে কাজে লাগান, এবং তার পরস্পরের কাছ থেকে শিখুন। সবটাই তো রুগীর কল্যাণের জন্য, এগুলোকে সবটাকে কাজে লাগাতে হবে। এবং তাকে বলবেন আপনি কি খাবার খাবেন। আমাকে আজকে এসে বলছেন যে, একজন এসে বললেন যে আমি তো কি খেয়েছেন, আপেল। তাহলে আপেল, আপনি সব কোল্ড স্টোরেজের মাল খাচ্ছেন, জানেন আপনি জিনিসগুলো? আপেল বছরে 2 মাস পর তো বাইরে থাকে, মানে পাওয়া যায় মার্কেটে সরাসরি। এই যে জিনিসগুলোর ওর কি ফুড ভ্যালু আপনি পাবেন? আপনি কেন একটা পেয়ারা কিনে খান না, কি একটা আপনি একটা জাম, এইসব যেগুলো রয়েছে এখনকার, এত গরমের ফল কেন করছেন না? এই কথাটাও দিদিদেরও একটু ভালো করে বোঝানোর চেষ্টা করি আমি, মানুষকে বোঝানো যে আপনি স্থানীয় লভ্য ফল খান, স্থানীয় লভ্য জিনিস খান, আপনি প্যাকেটের জিনিস, কেমিক্যাল জিনিস খাবেন না, কারণ এতে আপনার যতটুকু ক্ষতি হয়েছে আরো বেশি ক্ষতি হবে। আপনি এর ওপরে করবেন না। আপনি চেষ্টা করুন যত জৈব জিনিস আসা যায়, যত স্থানীয় প্রোডাক্ট গুলো করা যায়, তারা বাঁচবে, তারা বাঁচলে আমরাও বাঁচবো। এই সবটাকে নিয়েই আমাদের কিন্তু ভাবা দরকার আছে। তাহলে আমাদের এই যে সকলের কাছে আমরা যদি একসঙ্গে মিলিতভাবেই বিষয়গুলোকে রাখতে পারি, যে আমাদের এই পজিটিভ ভাবনা আছে, আমরা সরকার যখন বলতে বলবেন তখন কোনো যদি রাইট আপ থাকে, সে সব আমরা লিখে দিতে পারি, আমাদের সবসময় তৈরি থাকে, তারা চাইলে আমরা দিতে পারি সেগুলোতে, এবং সেগুলোকে দিয়েই আমরা বিষয়কে এগোতে চেষ্টা করতে